ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজকে আমাদের টপিক তোমাদের ক্লাস 10-এর প্রথম কবিতা র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা ফেবেল। র্যালফ ওয়াল্ডো এমারসন একজন আমেরিকান সাহিত্যিক, আমেরিকান ট্রান্সেন্ডেন্টাল আন্দোলনের অন্যতম উদ্যোক্তা। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বিখ্যাত আমেরিকান পোয়েট র্যালফ ওয়াল্ডো এমারসন ভারতীয় হিন্দু ধর্মগ্রন্থের দ্বারা ভীষণভাবে প্রভাবিত। সে গীতা হোক বা উপনিষদ হোক, বেদান্ত হোক, বিষ্ণুপুরাণ হোক, এগুলো তিনি পড়েছেন এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তার ফেমাস কবিতা ব্রহ্মা এবং তার যে ফেমাস ফিলোসফি ট্রান্সেন্ডেন্টালিজম, এটাও কিন্তু ভারতের উপনিষদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত। এত কড়া কথা ট্রান্সেন্ডেন্টালিজম সম্পর্কে তোমাদের পরীক্ষায় কিচ্ছু আসবে না, চিন্তা নেই। কিন্তু এই ফেবেল কবিতার নীতিমূলক যে ভাবনাটা রয়েছে বা এর সারবস্তুটা বুঝতে গেলে কিন্তু এই ফিলোসফিটা সম্পর্কে তোমাদের একটু ধারণা রাখা উচিত। তাই দু চার কথা বলবো, সহজভাবে তোমরা একটু বুঝে নাও। ট্রান্সেন্ডেন্টালিজম একটা ফিলোসফিক্যাল মুভমেন্ট, একটা দার্শনিক আন্দোলন ধরো, যেটা আমেরিকায় 1820 বা 1830-এর দিকে হয়েছিল। তখনকার দিনের যে ধার্মিক গোঁড়ামি, তার বিরুদ্ধে এই আন্দোলন। ধার্মিক গোঁড়ামি বলতে যে বাইবেলে এই রুলগুলো আছে, তোমাকে এইগুলো ফলো করতে হবে, না হলে তোমার নরকবাস হবে, এই ধরনের যে রিজিডনেস, এর বিরোধিতা করতেন এনারা। এনাদের মতো রিলিজিয়ান ইজ ভেরি সাবজেক্টিভ, রিলিজিয়ান ডিপেন্ডস আপন ইচ পার্সন কানেকশন টু গড। ঈশ্বরকে পেতে গেলে নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে না। ঈশ্বরকে পেতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে ইমোশন আর ইনটুইশন। এটাই কিন্তু এই ট্রান্সেন্ডেন্টালিজমের মূল বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে ফ্রি ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন, যেটা আমাদের যে কবিতা ফেবেল, তারও মোরাল লেসন হচ্ছে এটাই, যে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স রয়েছে, একটা গুরুত্ব রয়েছে আমাদের পৃথিবীতে। এমারসন সম্পর্কে একজন ফেমাস রাইটার অ্যামোস ব্রনসন লিখেছেন, এমারসন চার্চ কনসিস্ট অফ ওয়ান মেম্বার, দ্যাট ইজ হিমসেলফ। অর্থাৎ এই ইন্ডিভিজুয়ালিজমের উপরে ওনার ভীষণ একটা জোর রয়েছে। আরেকটা বৈশিষ্ট্য সোলস কানেকশন উইথ গড, যেটা আমাদের উপনিষদের কথা, যে এভরিথিং ইজ কানেক্টেড টু দ্য সোল, মানে পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বর উপস্থিত। উপনিষদে একটা বিখ্যাত কথা রয়েছে, বসুদেব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র মানব জাতিই একটা পরিবার, অর্থাৎ এই পরিবারের সমস্ত মানুষই ঈশ্বরের সৃষ্টি। এই কবিতায় লক্ষ্য করো, দুটো ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে মাউন্টেন, একটা হচ্ছে স্কুইরেল, পর্বত আর কাঠবিড়ালি। দুটোই যদি ঈশ্বরের সৃষ্টি হয়, তাহলে কম গুরুত্বপূর্ণ কে হতে পারে? কেউ না। ঈশ্বর যখন বানিয়েছে, তার মানে সমস্ত জড়, নির্জীব, সজীব সবেরই একটা নির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, একটা জায়গা রয়েছে পৃথিবীতে। এটাই হচ্ছে এই কবিতার মোরাল লেসন। গত 4-5 বছর ধরে এই কবিতাটি পড়ানোর সময় আমি সর্বদাই একটা রামায়ণের গল্প বলে থাকি। এমারসন যেহেতু ভারতীয় হিন্দু ধর্মের দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিল, তাই রামায়ণের যেই গল্পটা বলবো তার সঙ্গে এই কবিতাটি কিন্তু হুবহু মোরাল লেসনের মিল রয়েছে। তাই এই গল্পটা বেশ ইন্টারেস্টিং, তোমরা অনেকে হয়তো জানোও না, তাই গল্পটা মন দিয়ে শোনো। আমরা সবাই জানি, রাবণ সীতা মাতাকে হরণ করার পর তাকে লঙ্কায় নিয়ে যান। এক বিশাল সমুদ্র পার করে রামচন্দ্রকে সীতাকে ফিরিয়ে আনতে হয়। তার বানর সেনাবাহিনী এবং প্রতিটি প্রাণী রামকে সাহায্য করেছিলেন লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের মধ্যে সেতুবন্ধন করার কাজে। এই সেতুবন্ধনেরই একটা ছোট্ট গল্প আজ বলবো, যার প্রধান চরিত্র কিন্তু কাঠবিড়ালি। বনের সমস্ত প্রাণী, বানর সেনা, ভাল্লুক, সবাই রামচন্দ্রকে সাহায্য করতে চেয়েছিল। ঈশ্বরকে সাহায্য করা একটা পুণ্যের কাজ। সবাই বড় বড় পাথর মাথায় নিয়ে শ্রীরাম লিখে সমুদ্রের জলে ফেলে দিচ্ছিল, পাথরগুলো ভেসে উঠছিল। এভাবেই তৈরি হচ্ছিল সেতু। এই সেতু বন্ধনের কাজে সাহায্য করতে চেয়েছিল একটি ছোট্ট প্রাণীও, সেটি হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালিটি তার সাধ্য মতো ছোট্ট ছোট্ট নুড়ি তার মুখে নিয়ে ওই পাথরের ফাঁকে ফেলে আসছিল। কখনো কখনো সমুদ্রের জলে গা ভিজিয়ে বালির উপরে গড়াগড়ি খেয়ে বালির দানাগুলোকে
ওই পাথরের ফাঁকে ঝেড়ে আসছিল। এটা দেখে ভীষণ বিরক্ত হচ্ছিল বানর সেনা আর ভাল্লুক। তারা ঠাট্টা করছিল। একবার তো তারা দাঁড় করিয়ে বেজায় ধমক দিল কাঠবিড়ালিটিকে। বলল, তোমার কি সেতুবন্ধনের কাজটা মজা বলে মনে হচ্ছে? দেখছো না আমরা কত পরিশ্রম করছি, এত বড় বড় পাথর বয়ে নিয়ে আসছি, কেন বিরক্ত করছো? যাও এখান থেকে। এতে কাঠবিড়ালিটি বেজায় কষ্ট পেল। সে হতাশাগ্রস্ত হয়ে একটি জায়গায় বসে পড়ল। দূর থেকে রামচন্দ্র কিন্তু সবই দেখছিলেন। তিনি কাঠবিড়ালিটির কাছে এলেন। কাঠবিড়ালিটিকে তার হাতের তালুতে উঠিয়ে সবাইকে বললেন, আমি জানি তোমরা খুব শক্তিশালী, তোমরা বড় বড় পাথর বহন করে নিয়ে আসছো, আমাকে সাহায্য করছো, এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু তোমরা কি জানো এই ছোট্ট কাঠবিড়ালিটি যে কাজ করছে তা তোমাদের কাজের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়? এটা শুনে সবাই তো খুব অবাক। তিনি বললেন, কাঠবিড়ালিটি যে ছোট ছোট নুড়িগুলো মুখে করে নিয়ে পাথরের ফাঁকে ফেলছে, সেটাই কিন্তু দুটো পাথরের মাঝের শূন্যস্থানটাকে পূরণ করছে। আর যে বালি ঝেড়ে আসছেও, তার ফলে কিন্তু এই সেতুটা বেঁধে রয়েছে এবং মজবুত করছে। এটা শুনে সমস্ত প্রাণীরাই লজ্জিত হলো এবং নিজেদের ভুল বুঝতে পারল। রামচন্দ্র বললেন, এই পৃথিবীতে ছোট থেকে ছোট কাজেরও সমান গুরুত্ব রয়েছে। তিনি কাঠবিড়ালিটিকে তার হাতের 3টে আঙুল দিয়ে আলতো করে কাঠবিড়ালিটির পিঠে হাত বুলোলেন। আর তার ফলে কাঠবিড়ালিটির পিঠে 3টি কালো রঙের দাগ সৃষ্টি হলো। এটি মনে করা হয় এই ঘটনার আগে কাঠবিড়ালির পিঠে কোনো দাগ ছিল না। আশা করি তোমাদের এই গল্পটা হয়তো জানা ছিল না। এই রামায়ণের গল্প আর তোমাদের পাঠ্য ফেবেল এই কবিতাটির নীতিকথা হুবহু এক, তাই তোমাদের এই গল্পটি বললাম। তোমরা জানিও কমেন্টে এই গল্পটা তোমাদের কেমন লাগলো। এবারে আসি তোমাদের যে পাঠ্য ফেবেল কবিতাতে। ফেবেল মানে কি? ফেবেল মানে হচ্ছে নীতি গল্প। এ ফেবেল ইজ এ শর্ট স্টোরি অর পোয়েম দ্যাট টিচেস এ লেসন। নীতিগল্প হলো একটি ছোট্ট গল্প বা কবিতা যা কোনো শিক্ষা দেয়। নীতিগল্পে কোনো প্রাণী বা নিষ্প্রাণ বস্তুকে মানুষের বৈশিষ্ট্য বা গুণাবলী আরোপ করা হয়। এই কবিতাতেও দেখো দুটো চরিত্র রয়েছে, পর্বত আর কাঠবিড়ালি। দুজনেই কথা বলতে পারে, মানুষের মতো যুক্তি প্রয়োগ করে। এবারে আমরা কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যায় আসি। কবিতা শুরু হচ্ছে পর্বত আর কাঠবিড়ালির মধ্যে একটা বিতর্ক দিয়ে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একদা ঝগড়া হয়েছিল। কোয়ারেল মানে ঝগড়া বা ডিসপিউট। অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মানে কি? আগের জন, সেটিকে পর্বত। কল দ্য ল্যাটার, ল্যাটার বলতে এখানে কে? কাঠবিড়ালি। অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে বলছেন ব্যঙ্গ করে, লিটল প্রিগ। প্রিগ মানে হচ্ছে নীতিবাগীস বা আচারনিষ্ঠ। এখানে ব্যঙ্গ করে বলা হচ্ছে, লিটল কথাটা ওই জন্য ইউজ করা হয়েছে, লিটল প্রিগ, যে জ্ঞান দেয় আর কি। অর্থাৎ প্রিগ মানে ওয়ান হু পুট অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং মোরালি কারেক্ট। এখানে মনে রাখতে হবে লিটল প্রিগ ছাড়া পর্বত আর কোনো কিছুই স্কুইরেলকে বলেন। বাকি কথা এই কবিতাতে স্কুইরেলই বলে যাচ্ছে পর্বতকে। সে পর্বতকে একটা মোরাল লেসন দিচ্ছে। নেক্সট লাইনে দেখো, বান রিপ্লাইড। বান বলতে এখানে স্কুইরেল বা কাঠবিড়ালি। বান উত্তর দিচ্ছে, কাঠবিড়ালি উত্তর দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে অনেক বড় আমার থেকে। এখানে কাঠবিড়ালি স্বীকারই করে নিচ্ছে যে এটাতে কোনো অস্বীকারের কোনো ব্যাপারই নেই, যে তুমি আমার থেকে অনেক অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। ওই রামায়ণের যে গল্পের সারমর্ম, যে পৃথিবীতে সব কিছুর প্রয়োজন রয়েছে। অল সর্টস অফ থিংস
সমস্ত কিছু জিনিস, সমস্ত ওয়েদার, সব কিছু নিয়েই তো তৈরি হয় একটা বছর। শুধু কি জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে একটা বছর হয়ে যাবে? শুধু গ্রীষ্মকাল নিয়ে কি বছর হয়ে যাবে? তাতে বর্ষাকালও লাগবে, শীতকালও লাগবে, বসন্তও লাগবে, সবই লাগবে। সব কিছু নিয়ে, সব ওয়েদার নিয়ে, সমস্ত জিনিস নিয়েই একটা বছর, একটা ভূগোলক, একটা স্পেয়ার মানে আর্থ, এই প্ল্যানেটটা তৈরি হয় সব কিছুকে নিয়ে। যেমন তোমার মতো একটা বড় পাহাড়ের দরকার, পর্বতের দরকার, তেমন নদী নালা, মানুষ, পশু পাখি এবং আমার মতো কাঠবিড়ালিরও প্রয়োজন রয়েছে। এটা এখানে বলার চেষ্টা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের প্রয়োজনীয়তা রয়েছে। তাই জন্যই অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। আমি মনে করি এটা কোনো অপমানের নয়। ডিসগ্রেস মানে অপমান বা লজ্জার। টু অকুপাই মানে হচ্ছে অধিকার করা, মাই প্লেস। তাই আমার নিজের জায়গাতে বা নিজের ছোট জায়গাটা অধিকার করে থাকাটাকে আমি কখনোই লজ্জার বলে মনে করি না। এখানেই সেই ফিলোসফি যে ঈশ্বর তো আমাকেও বানিয়েছে, তোমাকেও বানিয়েছে, তোমাকে কোনো উদ্দেশ্যে বানিয়েছে, আমাকেও কোনো উদ্দেশ্যে বানিয়েছে। তাহলে আমাকে যখন কোনো উদ্দেশ্যে বানানো হয়েছে, তাহলে আমার এই ছোট্ট জায়গাতে যেটা আমার অধিকার, সেটার জন্য আমি কেন লজ্জা পাবো, কেন অপমান বোধ করব? নেক্সট লাইনে কাঠবিড়ালি বলছে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। বলছে আমি যেমন তোমার মতো অত বড় নই, লার্জ মানে বড়, তুমিও তো আমার মতো ছোট নও। তাহলে বড়, তুমি যেমন অনেক বড় আমার থেকে চেহারায়, তেমন আমিও তো অনেক ছোট চেহারায়। দুটোরই গুরুত্ব রয়েছে। তুমি যেমন অনেক বড়, তোমার যেমন কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে, তেমন আমিও ছোট হওয়ার জন্য আমার কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে। রামায়ণের গল্প ধরেই যদি বলি, হনুমানজিকে যখন লঙ্কায় গিয়েছিলেন তখন তাকে প্রকাণ্ড রূপও ধারণ করতে হয়েছিল, আবার ক্ষুদ্র রূপও ধারণ করতে হয়েছিল। হলিউড সিনেমাতে যদি তুমি দেখো, হাল্কের একটা স্পেশাল কোয়ালিটি রয়েছে, আবার অ্যান্ডম্যানেরও একটা স্পেশাল কোয়ালিটি রয়েছে। প্রত্যেকের একটা স্পেশাল কোয়ালিটি রয়েছে, তার চেহারা যেমনই হোক, বড় বা ছোট। নেক্সট, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তুমি আমার মতো অর্ধেক চঞ্চলও নও। স্প্রাই মানে হচ্ছে অ্যাক্টিভ বা চঞ্চল, এটা তোমার ডিসক্রেডিট। নেক্সট, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরাল ট্র্যাক। ডিনাই মানে অস্বীকার করা। আমি অস্বীকার করছি না যে তুমি আমাদের জন্য একটা সুন্দর পথ বানাও, আমি অস্বীকার করছি না। স্কুইরেল বলছে, কাঠবিড়ালি বলছে, ট্যালেন্ট ডিফার্স, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। ট্যালেন্টস মানে প্রতিভা, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা প্রতিভা রয়েছে। তোমার যেমন একটা প্রতিভা রয়েছে, আমার আলাদা প্রতিভা রয়েছে। আমাদের সমাজের দিকে দেখো, যে প্রত্যেকের একটা আলাদা প্রতিভা রয়েছে। আজকে লকডাউন চলছে, এই সময় দেখো আমাদের কিন্তু মোবাইলের চাহিদা নেই। এখন নতুন কেউ ছুটছে না মোবাইল, গাড়ি কিনতে ছুটছে না। সবাই এখন এক মাসের ভাত ডাল তরকারি কীভাবে জোগাড় করতে পারবো সেই নিয়ে চিন্তিত। এখন কিন্তু আমরা চাষির গুরুত্ব বুঝতে পারছি কিছুটা হলেও, ডাক্তার নার্সদের গুরুত্ব বুঝতে পারছি কিছুটা হলেও। তাহলে সময় কিন্তু আমাদেরকে ঠিক প্রত্যেকের গুরুত্ব বুঝিয়ে দেবে। আমরা যাদেরকে অবহেলা করি তাদের গুরুত্ব কিন্তু আমাদেরকে সময় একদিন না একদিন বুঝিয়ে দেবে। সবারই গুরুত্ব রয়েছে। তাই স্কুইরেল বলছে, ট্যালেন্ট ডিফার্স, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। আমার প্রতিভা, তোমার প্রতিভা, সবারই আলাদা প্রতিভা রয়েছে এবং সব রাখা আছে সুন্দর বিবেচনার সঙ্গে। ভগবান তোমাকে একটা উদ্দেশ্যে পাঠিয়েছে, আমাকে একটা উদ্দেশ্যে পাঠিয়েছে, সবারই একটা গুরুত্ব রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এটা একটা সুন্দর ইমাজিনেশন আছে। যেমন আমি তোমার মতো পিঠে জঙ্গল বইতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তুমিও আমার মতো বাদাম ভাঙতে পারবে না। তাহলে ভগবানের একটা নির্দিষ্ট উদ্দেশ্যে আমাকে আর তোমাকে বানিয়েছে। তোমার কোয়ালিটি যেমন আমি অর্জন করতে পারবো না, আমার কোয়ালিটিও তুমি অর্জন করতে পারবে না। এখানে এই ইমাজিনেশনটা আমার বেশ ভালো লাগে, যে পাহাড়ের ঢালে যে বড় বড় গাছ জন্মায়, সেটাকে কবি কল্পনা করছেন যেন পাহাড় যেন গাছগুলোকে বহন করছে। খুব সুন্দর এই লাইনটা। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পারলে।
এটাই কিন্তু র্যালফ ওয়াল্ডো এমারসনের ট্রান্সেন্ডেন্টালিজম, ইন্ডিভিজুয়ালিজম এখানেই ব্যাখ্যা, যে প্রত্যেকটা ব্যক্তি বস্তু সবারই একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে এই পৃথিবীতে। তাহলে তোমাদের যদি পরীক্ষায় এই কবিতা থেকে তোমরা কি মোরাল লেসন পাচ্ছ বা কি মেসেজ পাচ্ছ, যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা কি লিখবে? তোমরা লিখতে পারো, তোমাদের টেক্সট বইয়ে আছে, ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। তোমাদের বইয়েরটা লিখতে পারো এটা, যে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, সেটা জীবিত হতে পারে, জড় হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে, তাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট কারণ রয়েছে পৃথিবীতে আসার, পৃথিবীতে সৃষ্টির। আরও সহজ করে বললে হবে, এভরিওয়ান হ্যাজ এ পার্টিকুলার পারপাস অ্যান্ড প্লেস ইন দিস ওয়ার্ল্ড। প্রত্যেকের একটা নিজস্ব গুরুত্ব রয়েছে এই পৃথিবীতে। এই হলো তোমাদের ফেবেল কবিতাটি। আশা করি তোমাদের এই ব্যাখ্যাটা ভালো লেগেছে। এবছর যারা মাধ্যমিক দিতে চলেছে সেই বন্ধুদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করো। আর তোমাদের কেমন লাগলো, আরও কী ধরনের ভিডিও তোমরা চাও তোমরা জানিও কমেন্ট বক্সে।